হ্যাঁ, আপনি একটা কাজ করুন আজকে। সেটা হচ্ছে যে আগের দিন যে গ্লোবাল সেটিংসটা আপনি এখানে করলেন, দেখলেন, ঠিক আছে? এই গ্লোবাল সেটিংস ওরিয়েন্টেড যা আলটিমেট ডাউটস বলুন বা যদি কোনো আদার্স কিছু জানার ইচ্ছা হয় বা হয়, সেই জায়গাটাকে আগে ফার্স্ট ক্লিয়ার করুন, তারপর আমি জিএলে ঢুকছি। আচ্ছা, আচ্ছা। কারণ পরপর ধাপগুলো চিন্তা করুন কিসের পর কি করেছেন, ঠিক আছে? প্রথম থেকে একদম বিগিনিং ফ্রম ফার্স্ট একদম। ফার্স্ট প্রথমে আমরা তো ক্রিয়েট করেছি হচ্ছে কোম্পানি। কোম্পানি ক্রিয়েট করলাম, মানে একটা গ্রুপ অফ অর্গানাইজেশনকে ক্রিয়েট করলাম, ঠিক হ্যাঁ, আছে? গ্রুপ অফ অর্গানাইজেশন ক্রিয়েট ক্রিয়েট করলাম, করলাম। রাইট, দেন হ্যাঁ। আমি গেছি দেন আমি গেছি হচ্ছে কোম্পানি কোড ক্রিয়েট কোম্পানি করতে। কোডের ফাংশনটা কি? কোম্পানি কোড কাকে বলছে? কোম্পানি কোড বলছি হচ্ছে মানে কোম্পানি কোম্পানি কোড দিয়ে কোম্পানিকে না, ইয়ে কোম্পানি, করে আর কি। ওটা দ্যাট ইজ ফাংশন। আবারও বলে দিচ্ছি অমিতাভ, এই সমস্ত অ্যান্সার কিন্তু কোনো সময় ইন্টারভিউতে দিলে হবে না। কোম্পানি কোড বলতে বোঝায় একদম লিগ্যাল অ্যান্সার দিয়ে দেবেন। সেটা হচ্ছে যেটা আমি ডেফিনেশনে দিচ্ছি সেটা তো দেবেনই, যে একটা কোম্পানি কোড একটা লিগ্যাল এন্টিটি আছে, সেটা একটা যা যা। বাট যখন আমি ফর্মাল অ্যান্সার দেবেন, সেটা হচ্ছে কোম্পানির বিজনেসটা হচ্ছে কোম্পানি কোড। কোম্পানি যেমন একটা গ্রুপ অফ কোম্পানি, এক্স্যাক্টলি, খুব ভালো করে চিন্তা করুন কথাটা বলছি। টাটা একটা কোম্পানি, হুম, টাটা একটা গ্রুপ অফ অর্গানাইজেশনস, রিলায়েন্স একটা গ্রুপ অফ অর্গানাইজেশনস, আইটিসিও একটা গ্রুপ অফ অর্গানাইজেশনস। দেখুন টাটার কী কী বিজনেস আছে: টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, টাটা টি, এরকম ডিফারেন্ট। তাহলে এইগুলো হচ্ছে কোম্পানি কোড, কারণ এগুলো তার ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস, ঠিক আছে? বুঝতে পেরেছি। যখন এইরমভাবে মানে ওই যখন এইরমভাবে নিজের আইডিয়াটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন না, তখন দেখবেন ডেফিনেশনগুলো তখন খুব মানে অমূলক হয়ে যাবে, তখন কোনো ব্যাপার হবে না। বাট যদি ডেফিনেশনকে একদম ডেফিনেশনের মতো করে মুখস্থ করতে যান, তখন কিন্তু আইডিয়া কিছু থাকবে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমাকে আইডিয়াটা ক্লিয়ার করতে হবে, তারপর ডেফিনেশনটা নিজের সুবিধা মতো দাঁড় করাতে হবে, ঠিক আছে? তাহলে কোম্পানিতে আমরা কিন্তু কোনো কাজ করি না। ফার্স্ট অফ অল কোম্পানি তাহলে এক্সাক্ট ফাংশনটা কি? কোম্পানির ফাংশনটা হচ্ছে, দেখবেন এখানে একটা এক্সাম্পল দিই আমি। একটা ফ্যামিলিতে ধরুন, যিনি গার্জেন, ধরুন বাড়ির বাবা ধরুন, তার হয়তো যারা ছেলে মেয়েরা আছেন, তাদেরকে উনি দায়িত্ব দিয়েছেন কোনো একটা পার্টিকুলার কাজের। তার হয়তো বয়স হয়ে গেছে, তিনি হয়তো ডাইরেকশন দিয়ে দিয়েছেন, এবং তারা বিভিন্ন কাজ বিভিন্ন রকমভাবে করছে, করে করে ওনাকে গিয়ে রিপোর্টিংটা করছে। ওনাকে গিয়ে যখন রিপোর্টিংটা করা হচ্ছে, উনি তখন দেখছেন যে ঠিক আছে আমার এই কাজগুলো হয়ে গেছে, তাহলে এইটা হবে, এইটার পর এইটা হবে। উনি কিন্তু কোথায় কি কাজ হয়েছে না হচ্ছে ঘুরে দেখতেও যাচ্ছেন না। ভালো করে শুনুন, যান কি? সম্ভব হয় না। না, 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 না। উনি কিন্তু ঘরে বসে বাই ফোন বলুন, বাই ফিজিক্যাল বলুন, খবরটা নিয়ে নিচ্ছেন। তাহলে এখানেও কিন্তু ঠিক তাই, কোম্পানিও ঠিক তাই। কোম্পানি করে কোথায় কি বিজনেস হচ্ছে না হচ্ছে কোম্পানি কিন্তু দেখতে যাচ্ছে না। বাট কোম্পানি করতে তারা কী করছে, কোনো না কোনোভাবে সেই বিজনেসের ইনফরমেশনটা তাকে পৌঁছে দিচ্ছে কোনো মাধ্যমে। তাহলে সে তখন কি দেখছে, তার টোটাল আলটিমেট যে কটা তার বিজনেস রয়েছে, যদি একটা থাকুক আর 50টাই থাকুক, তার নেট রেজাল্টটা কী হচ্ছে, তার অবজেক্টিভটা কী হচ্ছে। যেমন ধরুন আজকে আমরা দেখছি রিলায়েন্স জিও যেটা, সেটা কি করছে, তারা বলছে আমরা নেক্সট ইয়ারে 5G নিয়ে আসবো, বা খুব শিগগিরই 5G নিয়ে আসবো। তাহলে আলটিমেট হচ্ছে কি, ওদের মেন গ্রুপের মেন কাজ, তারা একটা 5Gর উপর নিজেকে ইনভেস্ট করছে মাইন্ডটা, ঠিক আছে? হুম, ঠিক আছে, তাহলে এবার এই যে 5G ওরিয়েন্টেড কাজকর্ম কীরমভাবে হবে, কোনখান থেকে কী করবে না করবে, সমস্ত কিছু জায়গাটা তারা কিন্তু আলটিমেট দেখছে, বুঝতে পেরেছি, বুঝতে ঠিক পেরেছি। আছে? তো এইটা হচ্ছে কোম্পানির ফাংশন। বাট জিওতে কি কাজ হবে? জিওতে কাজ হবে, এই জিও কীরমভাবে সেই 5Gটাকে ইমপ্লিমেন্ট করবে, জিও কীরমভাবে আলটিমেটলি সমস্ত মানে বিজনেস ট্রানজ্যাকশনসটা টোটালি হয়ে যাচ্ছে জিওর আন্ডারে, ঠিক আছে? মানে ওটা বলতে গেলে কোম্পানি কোড। এক্স্যাক্টলি। কোম্পানি করে আমরা কি করছি, আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসটা করছি, আর তার আলটিমেট রেজাল্টটা কোম্পানি কোড থেকে
যেমন বাইরের লোকেরা দেখতে পায়, খুব ইম্পর্টেন্ট কথা, সেখান থেকে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয় বাইরের লোকেরা বলতে কারা, তার শেয়ার হোল্ডাররা হতে পারে বা আদার্স পার্সন তো হতে পারে। বাট কোম্পানির কাছে যদি কোনো একটা রিপোর্ট যাচ্ছে, ঠিক আছে, সেই রিপোর্টের রেসপেক্টিভে টোটাল কোম্পানির গ্রোথ কতটা হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু বাইরের লোকেরা জানতে পারে না, কারণ সেটা ইন্টারনাল রিপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে বিগ ডিফারেন্স বিটুইন কোম্পানি এবং কোম্পানি কোড। ঠিক আছে, মানে বলতে গেলে কোম্পানি কোডটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্ট যেটা একদম এক্সটার্নাল রিপোর্ট, একদম এক্সটার্নাল রিপোর্ট, একদম। কারণ রিপোর্টটা যেটা শেয়ার হোল্ডার বা সবাই বাইরে যে কোনো লোক দেখতে পারে, এনিবডি। ঠিক আছে, ওইটা হচ্ছে যা যাবে সেটা হচ্ছে ইন্টারনাল, কারণ ওটা ওদের ম্যানেজমেন্ট কমিটি ছাড়া অন্য কেউ বাইরে জানতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে কোম্পানি আর কোম্পানি কোড। ন্যাচারালি কি হচ্ছে, তাহলে আমাকে একটা কোম্পানি কোড ক্রিয়েট করলে সেটাকে কোম্পানির সঙ্গে লিঙ্ক করে রাখতে হচ্ছে, তবে তো সেই জায়গাটার রিপোর্টটা রিফ্লেক্ট ওখানে হবে ওর কাছে। হয়ে গেল। তাহলে তাহলে আমাদের 3টে স্টেপ হয়ে গেল। এর পরের স্টেপ কি হচ্ছে? এবার হচ্ছে ভেরিয়েন্ট। কি ভেরিয়েন্ট? এরপর একটা ছোট আর একটা স্টেপ আছে, সেটা স্টেপ বলা উচিত না, সেটা হচ্ছে বিজনেস এরিয়া। বিজনেস এরিয়ার ফাংশনটা কি? বিজনেস এরিয়ার ফাংশনটা কাকে বলছে? বিজনেস এরিয়া ফাংশনটা হচ্ছে আমি কোম্পানি কোডের মাধ্যমে তো বুঝতে পারবো, আমার যেমন কিছু কিছু বিজনেস এরিয়ার মাধ্যম থেকে আমাকে তো জিনিসটাকে তো ইনফরমেশনটা আদায় করে, মানে আমার কত ট্রানজাকশন হচ্ছে, কত আমার ওইখানে ডে টু ডে আমার এক্সপেন্ডিচার বেসিক্যালি হচ্ছে বিজনেস এরিয়াটা দেখুন, একদম এক কথায় ছেড়ে দেবেন, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ যে কোনো কোম্পানির বিজনেসটা কোথায় কতটা হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলি বিজনেস এরিয়া। আপনি যদি কোনোদিন কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে আসেন না, হ্যাঁ। আপনি লক্ষ্য করে দেখেছেন নাকি জানি না, ধরুন কোনো একটা পার্টিকুলার বই কেনার জন্য কোনো একটা বুক স্টলে এসে দাঁড়িয়েছেন, ওখানে একটা জিনিস হচ্ছে 99% বুক স্টলই ওখান থেকে পাশ দিয়ে গেলে ডাকে, এটা একটা সংস্কার ওদের, হুম হুম থাক চাই না থাক। ঠিক আছে, এবার আপনি কোনো একটা দোকানে গিয়ে দেখালেন, তার কাছে হয়তো বইটা নেই। ঠিক আছে, দেখবেন দোকানে একটা লোক থাকে, কারণ আমি ওই পাড়ার সঙ্গে পরিচিত এই কারণে, কারণ আমি সিটি কলেজে পড়তাম। ঠিক আছে, ওই জায়গাটার সঙ্গে আমার মানে অঙ্গাঙ্গি অঙ্গভাবে জড়িত ওই জায়গাটার সঙ্গে আমি। ঠিক আছে, ওইখানে একটি লোক দোকানে থাকে আর একটা লোক বাইরে টুলে বসে থাকে। ঠিক আছে, যে আর কি দোকানের কাজকর্মগুলোকে বাইরে থেকে অপারেট করে। যেই মুহূর্তে আপনার কাছ থেকে স্লিপটা নিল বা আপনি কোনো বইয়ের নাম বললেন, সঙ্গে সঙ্গে ওই যে লোকটি টুলে বসে আছে সে বলল যে একটা কাজ করুন, আপনি বসুন, আমি আপনাকে এনে দিচ্ছি। বইটা কিন্তু তার কাছে নেই, ভালো করে বুঝুন। সে কি করলো, সে জানে এই বইটা এই মুহূর্তে ওইখানে কোন দোকানে আছে, হুম সে ওখান থেকে নিয়ে চলে এলো। তাহলে এখানেও কিন্তু ওয়ান টাইপ অফ একটা বিজনেস এরিয়া কনসেপ্ট কাজ করে গেল। ঠিক আছে, কারণ হচ্ছে সে কিন্তু জানে এক্স্যাক্ট লোকেশন কোথায় আছে। ঠিক আছে, হুম এবং এই যে জিনিসটা সে নিয়ে এলো, এখানে বিজনেস এরিয়া সম্বন্ধে আর বলতে গেলে আরেকটা জিনিস বলতে হয়। যেমন ধরুন, আজকে আপনার একটা কোনো পার্টিকুলার মোবাইল বলুন বা আদার্স কোনো জিনিস বলুন, যদি কিছু প্রবলেম আসে, তখন আপনি কি করবেন? সার্ভিস সেন্টারে যখন যাবেন, যে দোকান থেকে কিনেছেন সেই দোকানে যে যেতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, না আপনাকে যেতে হবে কোথায়, নিয়ারেস্ট যে কোনো সার্ভিস সেন্টারে গেলেই হবে, এবং সেখানে ডকুমেন্টস শো করলে সে দেখে দেবে। তাহলে বিজনেস এরিয়া ব্যাপারটা এটাই, যে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আমার বিজনেস কোথায় কতটা হচ্ছে সেটা দেখা। ঠিক আছে, এটা হচ্ছে বিজনেস এরিয়া হলো। নেক্সট হচ্ছে আপনার নেক্সট পয়েন্ট বলুন, 4টে হয়ে গেল, নেক্সট পয়েন্ট। ফার্স্ট কোম্পানি, তারপর হচ্ছে কোম্পানি কর্পোরেশন, তারপর হচ্ছে বিজনেস এরিয়া, এরপরে হচ্ছে এরপরের স্টেপটা হচ্ছে ভেরিয়েন্ট। ফিসকাল, দেখুন ভেরিয়েন্ট অনেকগুলো আছে। ফিসকাল ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট। ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট। ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট ব্যাপারটা কি? ফিসকাল ইয়ার বলতে কি বোঝায় না, সম্পূর্ণ ফিসকাল ইয়ার বলতে বোঝায় ফিনান্সিয়াল ইয়ার, তাই তো? হ্যাঁ একদম। ফিনান্সিয়াল ইয়ার ক রকমের হয়? ফিনান্সিয়াল ইয়ার দু ধরনের। কি কি? এক হচ্ছে আপনার
এটা তো নন ক্যালেন্ডার ইয়ার। এক্স্যাক্টলি। ক্যালেন্ডার ইয়ার বলতে কোনটা বোঝাচ্ছে? এটা জানুয়ারি টু ডিসেম্বর। ব্যাস, নন ক্যালেন্ডার মানে যেগুলো জানা, এটার বাইরে সবই নন ক্যালেন্ডার। ঠিক আছে, তো এসএপিতে আমরা কি মেনটেন করি? ফিসক্যাল ইয়ার। নর্মালি এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে কোনটা মেনটেন হয়? বা নন ক্যালেন্ডার ইয়ার। না, এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে সব সময়তে, এটা এই কনসেপ্টটা ভালো করে বুঝবেন, এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে সব সময়তে আজও ইউজ হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। ঠিক আছে, একটা ফরম্যাট, ক্যালেন্ডার ইয়ারে একটাই ফরম্যাট হয়। এগুলো নিজেকে জিজ্ঞেস করবেন কেন ওরা ক্যালেন্ডার ইয়ার করলো। কারণ ক্যালেন্ডারের একটাই ফরম্যাট হয়, সেটা হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। নন ক্যালেন্ডারে 10খানা ফরম্যাট হয়, সেই জন্য ওরা যেটা স্ট্যাটিক সেটাকে নিয়েছে। এইবার আপনি সেই স্ট্যাটিকটাকে নিয়ে কীরমভাবে আলটিমেট ইউজ করবেন, কোন নন ক্যালেন্ডার বানাবেন, দ্যাট ইজ আপ টু ইউ। সেটা এপ্রিল টু মার্চ হবে, না মে টু এপ্রিল হবে, না জুন টু মে হবে, বা জুলাই টু জুন হবে, দ্যাট ইজ আপ টু ইউ। এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, ওটা ফিক্সড করে রেখে দিয়েছে। এবং যার জন্যে, যেহেতু ওটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের জন্যই ওরা যখন আলটিমেটলি মানে ফিসক্যাল ইয়ার বলে, ওরা সবসময় কিন্তু পার্টিকুলার যে ইয়ার থেকে শুরু সেটাই বলে, সেটা ক্যালেন্ডারই হোক আর নন ক্যালেন্ডারই হোক। নন ক্যালেন্ডার ইয়ার। ঠিক আছে, এইটা কনসেপ্টটা মাথায় রাখবে। ঠিক এই জায়গাটা কেন ওরা ফিসক্যাল ইয়ারটাকে করছে, দেখুন প্র্যাকটিস, আপনি যদি ফিসক্যাল ইয়ার 50টা কোম্পানি করে বানান কিচ্ছু লাভ নেই, সব করে দিয়ে আপনার তো ঠিক হবে। এই যে ল্যাঙ্গুয়েজটা বললাম, এই কনসেপ্টটা যদি না থাকে, শুধু এইটুকুনি জায়গাটা, তাহলে ওই 50টা কোনো 500 করলেও কোনো লাভ নেই। বুঝতে পেরেছি। এই মানে জায়গা, ওরা হচ্ছে সবসময় ক্যালেন্ডার এই জায়গাগুলোকে ইয়ারটাই পুরো ওরা মনে রাখতে হবে পুরোপুরি। এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেম ক্যালেন্ডার ইয়ার। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে একটা, দেখুন ক্যালেন্ডার ইয়ার যদি কোনো ফিসক্যাল ইয়ার কোনো ব্যাপারই নয়, কারণ ওখানে স্ট্যান্ডার্ড সিস্টেমে করা রয়েছে এবং ওখানে পিরিয়ডস সব মেনটেনও করে রেখে দিয়েছে। বাট 90% ক্ষেত্রে দেখবেন যে নন ক্যালেন্ডার ফলো হচ্ছে। হ্যাঁ, ইউরোপের কান্ট্রিগুলোতে ম্যাক্সিমামই ক্যালেন্ডার, বাট আদার্স কান্ট্রিতে নন ক্যালেন্ডার ফলো হবে। ঠিক আছে, আপনি তো জানতে পারবেন না কোন প্রজেক্ট আপনাকে করতে হবে। তো নন ক্যালেন্ডার যদি হয়ে যায়, নন ক্যালেন্ডারের সঙ্গে ক্যালেন্ডারের ডিফারেন্সটা কি? ফার্স্ট ডিফারেন্স হচ্ছে ক্যালেন্ডার ইয়ার যে ইয়ারে শুরু সেই ইয়ারই শেষ, নন ক্যালেন্ডার ইয়ার যে ইয়ারে শুরু তার পরের ইয়ারে গিয়ে শেষ। সবার বছর। তাহলে নন ক্যালেন্ডারের ক্ষেত্রে দুটো ইয়ারের কনসেপশন চলে আসছে। তখন প্রশ্ন হচ্ছে, যে ইয়ারে শুরু হচ্ছে সেই ইয়ারে যে মাসে শুরু হচ্ছে সেই মাসটাকে আমি 1 নম্বর পিরিয়ড বলবো, কারণ এসিপিতে প্রত্যেকটা পিরিয়ডকে আমরা 1 2 3 4 করে বলি। ঠিক আছে, এবার দেখা গেল এই করতে করতে যখন ওই বছরের 12 নম্বর মাস চলে আসবে যে ইয়ারে শুরু হচ্ছে, ঠিক আছে, সেটা যে পিরিয়ডই হোক, সে 9 হোক, 6 হোক, 8 হোক, 2 হোক, যাই হোক, ঠিক আছে, তাহলে ওই বছরটা যদি শেষ হয়, পরের বছর যখন আমাকে ধরতে হবে নেক্সট পিরিয়ডের জন্য, তাহলে আমার দুটো পিরিয়ডের কথা চলে আসছে মুখে, এত টু এত না। সেই জন্যে কি হচ্ছে, যাতে দুটো ইয়ার আমি বলতে না হয় বা দুটো ইয়ারকে একসঙ্গে মিক্স আপ না করা যায়, সেই জন্য আলটিমেটলি এসএপিতে কি করা হয়েছে, যে তারা যেহেতু ক্যালেন্ডার ইয়ারের ফরম্যাটকে ফলো করে, তারা বলছে তোমরা একটা ক্যালেন্ডার ইয়ারের মধ্যেই, মানে একটা পার্টিকুলার ইয়ারের মধ্যে মাসগুলোকে সাজিয়ে রেখে দাও। ভালো করে শুনুন, সাজিয়ে রেখে দাও। সাজিয়ে রেখে দাও মানে এই নয় যে আলটিমেটলি ওইটা ওই ইয়ারের হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, এই জন্যই কি আমরা ওই যে -1 সেই জন্য আমাদের কোশ্চেন হচ্ছে ইয়ার শিফট। ইয়ার শিফট মানে কি? ইয়ার শিফট মানে হচ্ছে শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, ইয়ার শিফট মানে হচ্ছে শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, দেখুন এই প্রসঙ্গে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আপনি কোনোদিন দেখেছেন কারোর বাস আছে, সে কীভাবে টিকিট মেনটেন করে? দেখেছেন কি? না না। দেখেননি তো?
দেখুন আমাদের রিলেটিভের বাস ছিল, প্লাস আমি 1998 সাল হবে, হয়তো 98 কি নিয়ে 98 সালই হবে, তখন একটা ছোট্ট কম্পিউটার সেন্টারে পড়াতাম, তাই সেই মালিকের একটা বাস ছিল। তো সকাল 7টা থেকে ক্লাস থাকতো, 7টা থেকে বোধহয় সম্ভবত 12টা 11টা পর্যন্ত থাকতো। তো ওই কন্ডাক্টর যে ছিল আর কি, মানে এটা আমি অন্য প্রসঙ্গে এক্সাম্পলটা দিচ্ছি বোঝার সুবিধার জন্য, সে এসে কী করতো, টিকিট নিয়ে যেত, ঠিক আছে, আর আগের দিনে যা টোটাল টিকিটটা সেল হয়েছে সেটা দিয়ে যেত। এইবার আমি দেখতাম মাঝে মধ্যে আমাকে মালিক বলে দিত যে যে ভাস্করদা, এখানে টিকিটটা রইলো, যদি ও আসে আপনি টিকিটটা দিয়ে দেবেন, আর ও সেলটা দেবে, ওটা নিয়ে কাউন্টারে রেখে দেবেন, ক্যাশ কাউন্টারে, ঠিক আছে। তো যখন টিকিটটা নিত আর টাকা যখন ফেরত দিত, তখন একটা ছোট্ট মানে গার্ডার দিয়ে কিছু টিকিটও মানে বান্ডিল করা মুড়িয়ে দিয়ে যেত। আমি ব্যাপারটা ঠিক বুঝতাম না, আমি যে আমার রেখে দিতাম। তো একদিন কি একটা হলো, আমি জিজ্ঞেস করলাম যে যদি টিকিট ফেরত দিয়ে যায় এই ব্যাপারটা কী। সেখানে বুঝলাম, যখন ধরুন ধরুন আজকে ভাড়া যেমন স্ল্যাব আছে 7 টাকা 8 টাকা 10 টাকা যেমন ভাড়া আছে, তখন 7 টাকার টিকিট তাকে আজকে যখন সকালবেলা নিতে এলো, তাকে দুটো বান্ডিল দিয়ে দিল, মানে 200 টিকিট দিল, ঠিক আছে। 8 টাকার টিকিট হয়তো একটা বান্ডিল দিল, বা 10 টাকার টিকিট যদি থাকে একটা বান্ডিল দিল, ঠিক আছে। এইবার সে সারাদিনে যে সেল হবে, সেল হওয়ার পর দেখা গেলো 7 টাকার টিকিট হয়তো 170টা বিক্রি হয়েছে, 8 টাকার টিকিট হয়তো 50টা হয়েছে। আরে ও কিন্তু ওই বান্ডিল থেকে পরের দিন আর ইউজ করবে না। ভালো করে বুঝুন ব্যাপারটা, কারণ হচ্ছে ওটা লং টার্ম কাউন্টিং, কারণ তাড়াহুড়োর মাথায় তখন কিন্তু ওকে কিন্তু আর ওইটা দেবে না। ওরা ওরা কি করে, ওরা প্রতিদিন নতুন একটা করে বান্ডিল দিয়ে দেয়, ঠিক আছে, আর পুরোনো বান্ডিলটা যেটা এই ইউজ সেগুলো রেখে দেয়। এইবার কোনো একদিন আমি দেখলাম, যখন দেখছি যে টিকিট এবার একটু কমে আসছে, মাসের সাথে টিকিট ছাপাতে বলে দিয়েছে টিকিটের জন্য, তখন এই পুরোনো বান্ডিল থেকে বার করে, যখন 7 টাকার টিকিট কোনোটা হয়তো 20টা রয়েছে, কোনো 30টা করে একটা টোটাল 100টা টিকিটের বান্ডিল করে ওকে দিয়ে দিল, বলে আজকে এইটা ইউজ করে ফেলো, ঠিক আছে। তো এইটার মানে হচ্ছে এইটাই, এটা হচ্ছে শিফটিং। এটা বোঝানোর চেষ্টা করলাম যে ইয়ার শিফট কনসেপ্ট হচ্ছে এইরকম, যে আপনি যখনই আলটিমেটলি জিনিসটা কী করছেন, যে -1 করে যখন নিচ্ছেন, মানে ওই যে 2021 ধরুন আজকে ধরুন 2020 এবং 2021, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলো হচ্ছে কিন্তু নতুন বছরের, ঠিক আছে। আপনি কি করছেন, আপনি ওই 3টে বছর 3টে মাসকে ইয়ার শিফট করছেন, মানে জাস্ট সাজাচ্ছেন যখন, মানে এইটা সাজানোর প্রসঙ্গে, টিকিটের কথা বললাম সাজানোর প্রসঙ্গে, তখন আমি ওইখান থেকে তুলে জাস্ট 2020 ঘরে বসিয়ে রাখছেন। বাট এটা 2020 হচ্ছে না, কেন হচ্ছে না? যখন আপনার 9 নম্বর পিরিয়ডটা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে 12 নম্বর মাস, মানে ডিসেম্বর মাস, ঠিক আছে। বাট জানুয়ারি মাসটা আপনার হয়ে যাচ্ছে 10 নম্বর পিরিয়ড, 10 নম্বর। মাস হচ্ছে 1 নম্বর, মাস হিসাবে 1 নম্বর হতেই পারে, বাট পিরিয়ড হিসেবে যে 10 পেলো, ও তখন কি করবে, 9 নম্বর পিরিয়ড ঠিক যেদিনকে শেষ, তখন 10 নম্বর পিরিয়ড তার পরের দিন শুরু হচ্ছে। ওর কিন্তু বুঝতে কোনো অসুবিধা হলো না, এইটা মানে 1/1/2021, ঠিক আছে। এতে এতে ওর বোঝার কোনো অসুবিধা নয়। কিন্তু যেহেতু সিস্টেমেটিক্যালি এসএপি এখনো পর্যন্ত ইয়ার মানে ক্যালেন্ডার ইয়ারটাকে স্ট্যান্ডার্ডাইজ করে রেখে দিচ্ছে, মাছ এছাড়া এটা সারা জীবনই মনে হয় থাকবে, কারণ এটাকে নর্মাল করার কোনো অপশান করতে পারবে কিনা খুব ডাউট আছে, করা সম্ভব নয়, কারণ ও জানবে কি করে যে কে কোন ইয়ারটা ফলো করবে, ঠিক আছে। তো সেই জন্যে ওই ইয়ারগুলোকে বলেছে তুমি যে শিফটিং করে আগের ঘরে নিয়ে রেখে দাও, বসিয়ে রাখো, ঠিক আছে, যখন দরকার পড়বে তখন তাকে ডেকে নেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপশন অফ ইয়ার শিফট। এবার হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট। ইয়ার ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি আপনি জানেন? ইয়ার ডিপেন্ডেন্ট কাকে বলে? না। এটা বিরাট কনসেপশন। ইয়ার ডিপেন্ডেন্ট মানে হচ্ছে, এক কথায় শুনে নিন, ইয়ার ডিপেন্ডেন্ট ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। ইয়ার ডিপেন্ডেন্ট ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। আমি কখন ফিসকাল ইয়ার পড়ালে দেখেছেন, আগের দিনে যখন পড়িয়েছি আমি কিন্তু ইয়ার ডিপেন্ডেন্টটাকে জাস্ট ওপর দিয়ে বেরিয়ে চলে গেছি,
আমি ইয়ার ডিপেন্ডেন্টটা তো করি না। ইয়ার ডিপেন্ডেন্ট কেন পড়াইনি, কারণ ইয়ার ডিপেন্ডেন্ট কনসেপ্টটা এতটাই বড়, আর ফিসকাল ইয়ারের কনসেপ্টটা আরও বড়, নতুন কনসেপ্ট, দুটোকে একসঙ্গে পড়ালে কিন্তু সে মিক্স আপ করে ফেলবে। ইয়ার ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি, একটা আগে এক্সাম্পল দিই। ইয়ার ডিপেন্ডেন্ট ব্যাপারটা কখন বেসিক্যালি আসে, এটাও একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে ধরুন একটা সিস্টেম, নর্মাল প্রোগ্রাম যে কোনো কোম্পানিতেই চলে, তারা যখন সেটা সেইখান থেকে এসএপিতে সুইচ ওভার করবে ঠিক করলো, এরম তো নয় যে এসএপি সফটওয়্যারটা ইনবিল্ড সফটওয়্যার কিনে আনলাম আর সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। কারণ এসএপি সফটওয়্যারটা একটা জাস্ট কি বলবো, যে মিক্সড মানে কুকড ফুড আপনাকে রান্না করে নিতে হবে, ঠিক আছে, গরম করে নিতে হবে, ভেজে নিতে হবে, সেরকম টাইপের, ঠিক আছে। এবার হচ্ছে রেডি ফুড। এবার হচ্ছে আপনি যখন সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করাতে যাচ্ছেন, দেখছেন যে আপনাকে যারা ইমপ্লিমেন্ট করতে এসছে তারা একটা টাইম বলে দিল যে এতদিন সময় লাগবে। তো ততদিন তো আর আমরা সিস্টেমকে বসিয়ে রাখবেন বা কোম্পানিকে বসিয়ে রাখবেন না বা কাজ করবেন না। তখন আপনি কি করছেন, যে তখন আপনি আলটিমেটলি কাজটা করছেন, ঠিক আছে। কোথায় কাজ করছেন, না পুরনো সিস্টেমে কাজ করছেন, ঠিক আছে, পুরনো সিস্টেমে কাজ করছেন। এই পুরনো সিস্টেমে কাজ করতে গেলে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে, যখন আপনি পুরনো সিস্টেমে কাজ করবেন, নতুন সিস্টেম যখন এসএপি তৈরি হয়ে যাবে, তখন আপনাকে যখন ওরা ইনফর্ম করবে যে এইটা এখন রেডি হয়ে গেছে, আপনি এবার এখানে চালু করতে পারেন, তখন আপনি দেখবেন ওরা যখন ধরুন আপনাকে বললো যে জুলাই মাসে কোনো একটা সময়তে বললো এটা রেডি হয়ে গেছে, আপনি এবার এখানে এন্ট্রি করতে পারবেন। তখন আপনি মানে ক্লায়েন্ট চিন্তা ভাবনা করবে যে তাহলে আমি এটা এই বছরে আগস্ট থেকে এসএপিতে স্টার্ট করি, ঠিক আছে। তো অলরেডি তো এপ্রিল থেকে আপনার পুরনো সিস্টেমে কাজ চলছে। তখন আপনি যখন ফিসকাল ইয়ার বানাবেন, তাহলে এপ্রিল মে জুন জুলাই 4টে মাস অলরেডি পুরনো সিস্টেমে রয়েছে। তাহলে এসএপিতে ফিসকাল ইয়ারটা যখন শুরু হবে, তাহলে প্রথম বছরে কিন্তু তখন 12 মাস হচ্ছে না, তখন প্রথম বছরে হচ্ছে 8 মাস, তাই তো। মানে আমি অগস্ট থেকে আমি রাইট, আগস্ট থেকে করছেন, ঠিক আছে। তাহলে অগস্টটাই এখন তখন আপনার অফিসিয়ালি প্রথম মাস হয়ে যাচ্ছে, তাই তো। তো এইবার হচ্ছে মেশিন কী করে বুঝবে এই 8 মাস। স্ট্যান্ডার্ড সিস্টেমে তো মেশিনকে একদম পুরো ফিক্স আপ করা, মেশিনের প্রোগ্রাম রেডি করা আছে, যে কোনো ফিসকাল ইয়ার 12 মাসের হবে, এবং সেটা পার্টিকুলার ফিসকাল ইয়ারের প্রত্যেকটা পিরিয়ড যে কদিন আছে সেই কদিনেরই হবে, এটা মেশিনে ফিক্সড। আপনি যদি কোনো কারণে এপ্রিল মাসকে 30-এর জায়গায় 29 করেন বা 31 করেন, মেশিন নেবে না, মেশিন আমাকে এরর দিয়ে দেবে। তাহলে মেশিনকে কী করে বোঝাবেন যে শুধুমাত্র এই বছরটাই আপনার 8 মাসের হবে? মেশিনকে তো ইনফর্ম করতে হবে যে এই বছরটাই 8 মাসের। তখন আপনি যখন নাম্বার অফ, আপনি বললেন আমি তো নাম্বার অফ পিরিয়ডস 8 লিখে দেবো, কিন্তু মেশিন কী করে বুঝবে যে এটা 8 মাসের পিরিয়ড, কী করে হবে? সেই জন্যে ওখানে ইয়ার ডিপেন্ডেন্ট চেক বক্সটাতে টিক মারতে হয়। ও বুঝে যায় এই বছরটাই 8 মাসের, ঠিক আছে। এইবার তাহলে প্রথম বছরে মাস কম হলো, 4 মাস কম হলো, আবার নেক্সট ইয়ারে গিয়ে তাহলে ওইটা আবার আপনার 12 হয়ে যাবে, তখন আপনি ইয়ার ডিপেন্ডেন্টের টিকটা তুলে দিয়ে ওটা 8টাকে 12 করে দিতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ আপনাকে পুরো নতুন করে একটা ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট ক্রিয়েট করে ওরা দিয়ে দেবে, যেটা এটা 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 সাপোর্টের লোকেরা সাথে করে দেয় যে কোনো কোম্পানিতে, কিন্তু আপনাকে তো আগে জানতে হবে, কারণ আপনিও তো এই কনসেপ্টটা শিখছেন। তখন আপনাকে নতুন করে ভেরিয়েন্টের ক্ষেত্রে বাকি 4টে মাস তৈরি করতে হবে, আদারওয়াইজ নতুন ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে। নতুন ভেরিয়েন্ট কেউ ক্রিয়েট করে না, ওর মধ্যেই করে দেয়, ঠিক আছে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আলটিমেটলি, হ্যাঁ অনেকে নতুন ভেরিয়েন্ট ক্রিয়েট করে না তা আমি বলবো না, এই যে জায়গাটা আছে এই জায়গাটাই হচ্ছে আলটিমেটলি যে যে মাস কম হলো, এই কম হওয়া মাসটাকে বলা হয় শর্ট এন্ড ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট। মানে এইটা শর্ট এন্ড, মানে শর্ট মানে কি কমে গেল,
4 মাসটাকে বলে শর্ট এন্ড। ঠিক আছে, দেখবেন আমি যেটা আপনাকে ডেফিনেশন পাঠিয়েছি ওখানে ফিসকাল ইয়ার, ইয়ার শিফট, শর্ট এন্ড সব ডেফিনেশন লেখা আছে। ঠিক আছে, যে কমাস কমে যাবে সে কমাসটাই হয়ে যাবে শর্ট এন্ড। ঠিক আছে, এইবার প্রসঙ্গ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় কান্ট্রিতে যে নাম্বার অফ ডেজ ইন এ পার্টিকুলার মান্থ ইজ নট ইকুয়াল। ব্যাপারটা কীরকম হয়? ব্যাপারটা হচ্ছে এরকমই যে দেখা গেল যে এপ্রিল মাস, এই জানুয়ারি মাস তারা বলল এটা আমাদের 25 দিনে হবে, ফেব্রুয়ারি মাস 23 দিনে, মার্চ মাস 26 দিনে। তো এখন প্রশ্ন হচ্ছে সিস্টেমে আমরা তো করা রয়েছে অন্য, জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস 31 দিন। ঠিক আছে, তো সিস্টেম কি করে নেবে সেইটা বোঝাবার জন্য, হয়তো নেক্সট ইয়ারে গিয়ে আবার চেঞ্জ হয়ে যাবে, তো সেইটা যাতে বোঝাবার জন্য তখনও কিন্তু ইয়ার ডিপেন্ডেন্টের জায়গায় টিক মারতে হবে। তবে গিয়ে আপনি যখন পিরিয়ডটা মেনশন করবেন তখন সেটা করতে পারবেন, মেশিন বুঝে যাবে ও তার মানে এই ইয়ারটাই মনে হয় এরকম, তারপরে হয়তো চেঞ্জ হয়ে যাবে। এই দুটো কারণে সাধারণত ইয়ার ডিপেন্ডেন্টের চেকবক্সটা ঠিক হয়, আদারওয়াইজ কোনো মারার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা হচ্ছে নাম্বার, যখন আপনার নাম্বার অফ পিরিয়ডসটা কম হচ্ছে, এটা সাধারণত ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেই হয়। ইয়ার ডিপেন্ডেন্টের ক্ষেত্রে 99% জিনিসটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেই হয়। ঠিক আছে, অনেক সময় ইউরোপিয়ান কান্ট্রি কিছু কিছু আছে, ইউরোপিয়ান কান্ট্রিতে হয় এগুলো। হ্যাঁ, নাম্বার অফ ডেজ ইজ নট ইকুয়াল। ঠিক আছে, এটা হলো। তো এইটা হচ্ছে এভরিথিং অ্যাবাউট হচ্ছে ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট। ঠিক আছে, নেক্সট আসছি চার্ট অফ অ্যাকাউন্টস, তাই তো না? নেক্সট কি না, চার্ট অফ অ্যাকাউন্টস নেক্সট আছে ফিল্ড স্ট্যাটাস। হ্যাঁ, এবার বলুন ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট সম্বন্ধে কি বুঝেছেন? মানে মেইনলি যে কনসেপ্ট আছে ওই যে আলটিমেটলি যেটা আছে ওইটা মাথায় নেই, মানে এমনিতে আমরা যে পুরোটাই কপি করে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, ওটা বললে হবে না, আমার কাছে পরিষ্কার কথা ইন্টারভিউতে কিন্তু এই সমস্ত কেউ জিজ্ঞেস করবে না, কনসেপ্ট জিজ্ঞেস করে। কনসেপ্ট সবসময় মানে যেটা আমাকে নিজেকে রেডি করতে হবে ফর দ্য পারপাস অফ ইন্টারভিউ, আর ইন্টারভিউর জন্য রেডি করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা ফিল্ড স্ট্যাটাস করছি, ফিল্ড স্ট্যাটাসের ক্ষেত্রে হচ্ছে যে আমরা ফিল্ড স্ট্যাটাসটা লাগছে কোথায়, ফার্স্ট এটা বুঝতে হবে। ফিল্ড স্ট্যাটাস কোথায় লাগে, কোথায় কার্যকরী হয়? ফিল্ড স্ট্যাটাস বেসিক্যালি লাগে সাধারণত যখন আমরা জিএল ক্রিয়েট করব তখন, ফর দ্য ক্রিয়েশন অফ জিএল। এটা হচ্ছে মেন। এই ছাড়া ফিল্ড স্ট্যাটাস অন্য জায়গায় খুব একটা লাগে না। ঠিক আছে, এবার হচ্ছে জিএল ক্রিয়েশনের সময়তে কি লাগবে? জিএল ক্রিয়েশনের সময় লাগবে যে যখন একটা পার্টিকুলার জিএল ক্রিয়েট করবেন সেই জিএল ক্রিয়েশনের সময়তে আপনার লাগবে যেটা, সেটা হচ্ছে কত বেসিক্যালি যে কোন কোন ফিল্ড জিএল এর ক্ষেত্রে আপনি রিকোয়ার্ড রাখবেন, কোন কোন ফিল্ডকে আপনি বেসিক্যালি অপশনাল রাখবেন। মানে এখানে কি ব্যাপারটা হলো, ব্যাপারটা হচ্ছে কোন জিএল এর ক্ষেত্রে কোন ফিল্ডকে আপনি কিরমভাবে রাখবেন। ঠিক আছে, রিকোয়ার্ড মানে কি? রিকোয়ার্ড মানে আমাকে দিতেই হবে। আর অপশনাল হলে, যে অপশনাল হলে কি হচ্ছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। ডিসপ্লে মানে কি? শুধুমাত্র সেই ফিল্ডটা আপনাকে শো করবে। আর হচ্ছে সাপ্রেস মানে কি? সাপ্রেস মানে হচ্ছে দেখা গেল যে কোনো কারণে আলটিমেটলি সেই ফিল্ডটাকে আপনি ডিসপ্লে করবেন না, পুরো অফ করে দিচ্ছেন। ঠিক আছে, এইটা হচ্ছে আলটিমেটলি আপনার মেন কাজ। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন কাজ টোটাল ফর দ্য পারপাস অফ জিএল। ঠিক আছে, এটা হচ্ছে জিএল ক্রিয়েশনে।
জিএল ক্রিয়েশন করতে গেলে আপনাকে ফিল্ডের স্ট্রাকচার বলতেই হবে, আর ফিল্ডের স্ট্রাকচার বললে আপনাকে এখানে আলটিমেটলি এটা জানাতেই হবে। ঠিক আছে, মানে এমনিতে আমাদের ফিল স্ট্যাটাস ভেরিয়েন্টটা কিসের জন্য করছি? ফর ক্রিয়েশন অফ জিএল, এক্স্যাক্টলি। তাই তো? ক্রিয়েশন অফ জিএল আমরা একটা আর করছি। জিএল ক্রিয়েশন অফ জিএল করতে গেলে আমাকে ফিল্ডের স্ট্রাকচার বলতে হবে, এবং আমাদের প্রত্যেকটা ফিল্ড ডিফারেন্ট জিএলের জন্য ডিফারেন্ট ফিল্ডের স্ট্রাকচার হয়। সেই স্ট্রাকচার ফিল্ডগুলোকে আমরা ক্রিয়েট না করে সেপারেটলি আমরা কি করছি, সিস্টেম যে পার্টিকুলার একটা ফিজিক্যালি ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট ক্রিয়েট করেছে তার মধ্যে যে সে সব ক্রিয়েট করে রেখে দিয়েছে সেগুলোকে কপি করে নিচ্ছি। তাহলে এখানে তিনটে কনসেপশন এসে গেল, একটা হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট, একটা হচ্ছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, একটা হচ্ছে স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কি ফাংশন কি? ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট তার মধ্যে ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলো থাকে, যে গ্রুপগুলোর মধ্যে একটা পার্টিকুলার গ্রুপকে আমরা জিএল ক্রিয়েশনের সময় চুজ করি। ঠিক আছে, যেটাকে বলে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। যখন আমরা লাস্ট স্ক্রিনটায় যাই, ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, সেখানে গিয়ে যে কোনো একটা ফিল্ড স্ট্যাটাস গ্রুপকে চুজ করি। এই গ্রুপগুলো কোথায় কার মধ্যে আছে না, এটা ভেরিয়েন্টের মধ্যে আছে, আমরা ভেরিয়েন্টটাকে কপি করেছি। ঠিক আছে, তাহলে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কন্ট্রোল করছে কাকে না, কন্ট্রোল করছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপকে। আর ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কাকে কন্ট্রোল করছে? স্ট্যাটাস অফ দ্য ফিল্ডকে। স্ট্যাটাস অফ দ্য ফিল্ড কি না, স্ট্যাটাস অফ দ্য ফিল্ড হচ্ছে ওই চারটে: রিকোয়ার্ড, অপশনাল, সাপ্রেস এবং ডিসপ্লে। ঠিক আছে, এইটা হচ্ছে স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। ক্লিয়ার? এরপর আসছি আমরা চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসের ফাংশন কি? চার্ট অফ অ্যাকাউন্টের ফাংশন হচ্ছে মানে অপারেটিং, এমনিতে চার্ট অফ অ্যাকাউন্টসকে আমরা যা যা আমরা ডেইলি ট্রানজাকশন যেটা করছি আর কি, ইয়ে হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ডেলি ট্রানজাকশন কোনোদিন চার্ট অফ অ্যাকাউন্টসে থাকে না। অনলি জিএল যখন ক্রিয়েট করব সেই জিএল থাকে চার্ট অফ অ্যাকাউন্টসে। চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ বাকেট হোয়ার উই স্টোর জিএলস। যখনই কোনো নির্দিষ্ট নতুন জিএল ক্রিয়েট হয় সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হয় সেই জায়গাটাকে বলা হয় চার্ট অফ অ্যাকাউন্টস। যেখান থেকে এই যাই বাকেটে জিএল ক্রিয়েট করলাম সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হবে তার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে তিন রকম টাইপের হয়। কি কি তিন রকম টাইপ? তিন রকম টাইপ হচ্ছে ওই যে অপারেটিং হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টস, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্ট, ব্যাস ঠিক আছে। কান্ট্রি ওয়াইজ চার্ট অফ অ্যাকাউন্ট। কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, তো এবার প্রশ্ন হচ্ছে ওই কান্ট্রি ওয়াইজও অনেকে বলে, তো এবার হচ্ছে যে বা কান্ট্রি স্পেসিফিকও বলে। ঠিক আছে, স্পেসিফিক কথাটাই ঠিক অ্যাকচুয়ালি। এবার হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের ফাংশন কি? অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের ফাংশন হচ্ছে আমরা ডেইলি যে অপারেট করছি আর কি, মানে ডে বাই ডে টু ডে যা ট্রানজাকশন যা যা করছি হুম, সেগুলো অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসে না লিখি। না, আবারও ভুল হচ্ছে। কোনো দিন ট্রানজ্যাকশন চার্ট অফ অ্যাকাউন্টসে থাকে না। ডে টু ডে বেসিসে ট্রানজ্যাকশন করার সময়তে যে জিএলটা ক্রিয়েট করা হয় সেই, ভালো করে ক্রিয়েট কথাটা ইউজ করলাম কিন্তু, সেই জিএলটা ওখানে গিয়ে স্টোর হয়। চার্ট অফ অ্যাকাউন্টসে কোনো দিন আপনার ট্রানজ্যাকশন থাকে না। যে জিএলটা ক্রিয়েট হয় সেই জিএলটা, কারণ আজকে যদি রেন্ট অ্যাকাউন্ট দিয়ে এন্ট্রি করতে চান, যদি আপনাকে রেন্ট অ্যাকাউন্ট জিএল ক্রিয়েট করতে হয় তাহলে সেই রেন্ট অ্যাকাউন্টটা গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টসে অপারেটিংয়ে স্টোর হবে। 4-5 দিন বাদে যদি আবার রেন্ট পেমেন্ট করতে যান তখন আপনাকে রেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে না, কারণ ওটা অলরেডি স্টোরড, আপনি ওকে ওখান থেকে জাস্ট কল করে করে দিচ্ছেন। তাহলে সেকেন্ড টাইমের ক্ষেত্রে কিন্তু সেটা অপারেটিং হিসাবে হিট করছে না। ফার্স্ট টাইম নতুন করে যখন ক্রিয়েট করতে যাবেন তখনই বাকেটটা বাড়বে।
এন্ট্রি আপনার অন্য জায়গায় বাড়ে, তার সঙ্গে চার্ট অফ অ্যাকাউন্টসের কোনো আলটিমেট কিছু কি এসে যায় না। চার্ট অফ অ্যাকাউন্টস কনসিস্ট অফ একটাই কনসেপশন, যখনই আপনি কোনো রকম জিএল ক্রিয়েট করবেন, সেই জিএলটা যখন আলটিমেটলি কোনো পার্টিকুলার বাকেটের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে, সেটা হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, যে পার্টিকুলার বাকেটে। ঠিক আছে, নেক্সট, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে? গ্রুপ চার্ট অফ ওই প্রফিট এন্ড লস আর একদমই না, ব্যালেন্স শিট। কোনোদিনই না। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ অফ কনসলিডেশন। আমি এই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের কনসেপশনটা জাস্ট এই মানে এই মাসেই বলতে গেলে, এত বছর বাদে এই মাসে একদম সঠিকভাবে করে দেখাতে পেরেছি। ঠিক আছে, এত বছর বাদে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে এক্স্যাক্ট কনফিগারেশনটা আমাকে কোনোদিন এতদিন ধরে পাইনি। ঠিক আছে, বা কেউ আমাকে অনেককে জিজ্ঞেস করেছিলাম, বলতেও পারিনি, শুধু ওপর ওপর কনসেপশনটা দিয়ে চলে যেত। বাট এটা সুন্দর কনসেপশন। ঠিক আছে, এবং সুন্দরভাবে এটা করা যায়। এবং এই টপিকটাকে আমি বেসিক্যালি রেখেছি যারা আর কি রিয়েল টাইমের এটা করছে, যেহেতু আপনারা সব কিছুই একসঙ্গে করছেন, অর্থাৎ আমি যখন ওই পার্টটায় ঢুকবো, যখন আমরা রিয়েল টাইমের জায়গায় ঢুকবো, তখন এর প্র্যাকটিক্যালটা দেখিয়ে দেবো। বাট হচ্ছে কনসেপশনটা কি, গ্রুপ অফ কনসলিডেশন ব্যাপারটা কাকে বলে? ধরুন গ্রুপ বলতে কি বোঝায়? গ্রুপ বলতে বোঝায় যে একটা কোম্পানি যার অ্যাকচুয়ালি একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, মেবি সেটা টাটা হতে পারে, আইটিসি হতে পারে, রিলায়েন্স হতে পারে, বা আদার্স অনেক আছে। এইবার এই গ্রুপটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি কোড আছে। আপনার টাটার মধ্যে ডিফারেন্ট আছে। আপনি চাইছেন যদি এটাকে খুব বড়োভাবে দেখতে চান, টোটাল সমস্ত গ্রুপ মিলে পার্টিকুলার কোনো এক্সপেন্সেস বা কোনো এক্সপেন্সেস কত হচ্ছে কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে, শুধু সেইটুকু দেখব। বোঝা গেল কি বললাম? ধরুন রেন্ট এক্সপেন্সেস কোনো একটা মাসে টিস্কোয় কত হয়েছে, টেলকোয় কত হয়েছে, টিসিএসে কত হয়েছে, টাটা পাওয়ারে কতটা, টাটা দিতে কত হয়েছে, একটা টিকোডের মাধ্যমে একবারে দেখব। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে ব্রড কনসেপশন, যেটা একটু টাফ করা। এখানে দেখতে হবে করা যায় কি। আমি আমার এক্সপেকটেশন করা যাবে বলে মনে হয় না, তবু দেখব ইন ফিউচার। বাট ধরুন পার্টিকুলার একটা নির্দিষ্ট কোম্পানি কোডেরই মধ্যে, ঠিক আছে, আপনার ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেন্সেস জিএল আছে, বা ডিফারেন্ট ডিফারেন্ট আদার্স জিএলস আছে। ঠিক আছে, আপনি ধরুন বলছেন যে পার্টিকুলার কোনো দুটো কি তিনটে ট্রানজ্যাকশান বা দুটো বা তিনটে এক্সপেন্সেস, ঠিক আছে, আমি দেখতে চাই। আপনি বলবেন কেন, আপনি লাইন আইটেম ডিসপ্লে টি কোড দিয়ে দেখব। দেখুন আপনার জিএল নাম্বার ধরুন কোনোটা আছে 1001, কোনোটা 1010, আর একটা হচ্ছে 1025। তাহলে আপনি লাইন আইটেম ডিসপ্লে টি কোডটা দিলেন, তিনটে জিএলকে সেপারেটলি আপনি করলেন, কি নাম বলে ওটাকে, চুজ করলেন, করে গিয়ে আপনি সেখানে এটাকে ইউজ করছেন। ঠিক আছে, বাট যদি কোনো কারণে সেটাকে না করতে চান, যে আপনি চাইছেন যে না আমি করব একদম একটা একটা পার্টিকুলার জিএল থেকেই তিনটেকে দেখতে চাই, শুধুমাত্র ওই জিএলটাকেই দেখব রিপোর্টিংয়ে, তাহলে আমার তিনটে ব্যালেন্স একসঙ্গে রিফ্লেক্ট করে যাবে। আমি কি বলছি বুঝতে পারছেন? একটা ধরুন আপনি যখন একটা পার্টিকুলার কোম্পানি কোডের তিনটে জিএল, ঠিক আছে, ধরুন রেন্ট, প্রিন্টিং স্টেশনারি এবং ইলেকট্রিসিটি, এই তিনটে জিএলে কত টাকা খরচা হচ্ছে কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে দেখতে চান। ঠিক আছে, এবার আপনার জানা আছে
যে পার্টিকুলার জিএল এর ব্যালেন্স দেখতে গেলে লাইন আইটেম ডিসপ্লে করে কিরকম দেখতে হয়। ওকে, আপনি কি করতে পারেন, আপনি ওই তিনটে জিএলকে সেপারেটলি চুজ করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন সেপারেটলি যে চুজ করবেন সেখানে তো আপনার অনেক সময় লেগে যাবে, কারণ প্রত্যেকটা ধরুন নাম্বার তো পরপর নেই এক, তাহলে আপনাকে সেই এত নাম্বার থেকে এত নাম্বার চুজ করতে হচ্ছে সেপারেটলি, অনেক সময়। বাট আপনি যদি এরকম সিস্টেম করেন যে না আমি একটা জিএল এর সঙ্গে ওই তিনটে জিএলকে লিঙ্ক করে রাখবো, ভালো করে বুঝুন, একটা জিএল এর সঙ্গে তিনটে জিএলকে লিঙ্ক করে রেখে দেবো, ঠিক আছে, তাহলে ওই তিনটে জিএল এর যেখান থেকে যত ট্রানজ্যাকশন হোক না কেন তার আলটিমেটলি সামটা ওই পার্টিকুলার একটা জিএল এ চলে আসবে। ধরুন রেন্টে ধরুন 500 টাকা রেন্টে করলেন, রেন্টের 500 টাকা হলো, বাট যেটা গ্রুপ জিএল আপনি করতে যাচ্ছেন তখন তার ব্যালেন্স কত হবে, 500 টাকা। ইলেকট্রিসিটিতে 1000 টাকা খরচা করলেন, তখন ইলেকট্রিসিটির যেটা ব্যালেন্স 1000 টাকা, গ্রুপ জিএল এর কত ব্যালেন্স হবে, 1500 টাকা। ধরুন ট্রাভেলিং করলেন 2000 টাকা, তখন ট্রাভেলিংয়ের ব্যালেন্স 2000 টাকা সেপারেটলি, গ্রুপ জিএল এর ব্যালেন্স তখন 3500 টাকা। তাহলে আপনার এই তিনটে জিএলকে আলাদাভাবে চুজ না করে আপনি একটা জিএল এর মাধ্যমে দেখতে যাবেন, এটাকে বলে গ্রুপ অফ কনসলিডেশন। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে গ্রুপ অফ কনসলিডেশন, কোনো একটা পার্টিকুলার কোম্পানি কোডের বা পার্টিকুলার কোম্পানি গ্রুপের মধ্যে সেপারেট রিপোর্টিং পারপাসে কোনো জিএল এরকে ব্যালেন্সকে দেখবার জন্য আমরা এটা করে থাকি, ঠিক আছে। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসে মনে রাখবেন, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসে যে জিএল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ব্যালেন্স দেখছি সেখানে কোনো এন্ট্রি করি না, ইট ইজ অনলি ফর রিপোর্টিং পারপাস, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, বোঝা গেল। এবার যখন আমরা ওইটা করবো তখন আমরা প্র্যাকটিক্যালটা দেখিয়ে দেবো এক। সেকেন্ডলি কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস, এর মানেটা কি, কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসের মানে হচ্ছে কান্ট্রির রেসপেক্টিভ রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ, ভালো করে শুনুন, আপনার কান্ট্রির রেসপেক্টিভ রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ কিছু কিছু এক্সপেন্সেস সেপারেটলি ডিফারেন্ট পার্সেন্টেজে বলুন বা ডিফারেন্ট প্রপোর্শনে বলুন বা ডিফারেন্ট অ্যামাউন্টে হয়ে থাকে। যেমন সব থেকে বড় এক্সাম্পল কি, সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ কোনো কোম্পানি কোডের সঙ্গে কোনো কোম্পানি কোডের ম্যাচ করে না, মানে কোনো কান্ট্রির সঙ্গে কোনো কান্ট্রি, নট কোম্পানি কোড, কোনো কান্ট্রি, ধরুন এই কান্ট্রির সঙ্গে কোনো কান্ট্রি ম্যাচ করতে চায় না, ঠিক আছে। ধরুন এ দেশে তো 10%, তো অন্য দেশে 15%, ঠিক আছে, এরকম হয় এক। সেকেন্ডলি হচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে রুলস অ্যান্ড রেগুলেশন, এটাও তাই, ট্যাক্সের রুলস, ট্যাক্স কোনোদিন কোনো কান্ট্রির সঙ্গে কোনো কান্ট্রির ম্যাচ করে না, ঠিক আছে। তো আপনি পার্টিকুলার আপনার কান্ট্রির ক্ষেত্রে জানতে চাইছেন ট্যাক্স ওরিয়েন্টেড, মানে যেগুলো লিগাল ম্যাটার আর কি, ডেপ্রিসিয়েশন ওরিয়েন্টেড, এই সমস্ত এক্সপেন্ডিচারগুলোর আলটিমেটলি একটা সামারি, ঠিক আছে। তখন আপনাকে ওই কান্ট্রি স্পেসিফিক একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে, এবং ওই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে যথারীতি এখানেও একটা সেই জিএল ক্রিয়েট করা, ঠিক আছে, এবং সেই জিএলকে যে সমস্ত জিএলের হিসাব জানতে চাইছেন তার সঙ্গে যেরকম গ্রুপে করেছেন তার সঙ্গে লিঙ্ক করা করা এবং হচ্ছে সেই লিঙ্কের পর সেখান থেকে আলটিমেটলি আপনার ওটা দেখা। এবার একদম রিপোর্টিং, কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা কোনো দিন কোনো এন্ট্রি করতে পারি না, বাট বিগ ডিফারেন্স কি, কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস কোম্পানি কোড লেভেলে অ্যাসাইন হয়। এই সমস্ত যদি ইন্টারভিউতে বলতে পারেন না, কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কান্ট্রি অ্যান্ড গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, আপনাকে সেকেন্ড কোয়েশ্চেন করার আগে চিন্তা ভাবনা করবে। কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস কোম্পানি কোড লেভেলে অ্যাসাইন হয়, আর গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস জিএল লেভেলে অ্যাসাইন হয়, ঠিক আছে। একটা জিএল এর সঙ্গে আর একটা জিএল এর লিঙ্ক করার জন্য লিঙ্ক করা হয় গ্রুপ দিয়ে, বাট কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস দুটো জায়গা থেকে অ্যাসাইন করা হয়। একটা হচ্ছে যখন আপনি একটা নির্দিষ্ট চার্ট অফ অ্যাকাউন্টসকে OB62 করে অ্যাসাইন করছেন কোম্পানি কোডের সঙ্গে, তার রাইট সাইডে দেখবেন একটা সিটি চার্ট অফ অ্যাকাউন্টস বলে অপশন থাকে, কালাম, সেটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন করার জায়গা, ঠিক আছে।
আর একটা হচ্ছে যখন আমি গ্লোবাল সেটিংস করছেন, ঠিক আছে, সেই গ্লোবাল সেটিংসের সময় আপনি আলটিমেটলি কি করতে পারছেন না, গ্লোবাল সেটিংসের সময় তো OBY6 করে যখন গ্লোবাল সেটিংস করছেন, তখন ওই গ্লোবাল সেটিংসের সময়তে আপনি কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন করতে পারেন। দুটো জায়গা থেকে অ্যাসাইন হয় কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। একটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাসাইন নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টস উইথ কোম্পানি কোড, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ গ্লোবাল সেটিংস। বোঝা গেল? বুঝতে পেরেছি। একটা গ্লোবাল সেটিংস এর সময় ওই সময় একটা করা যায় অ্যাসাইন করা, আর একটা হচ্ছে নর্মাল একদম এরকম করে ইয়ে করে তখন। ক্লিয়ার। এবার হচ্ছে নেক্সট অ্যাকাউন্ট গ্রুপ। অ্যাকাউন্ট গ্রুপের ফাংশন কি? অ্যাকাউন্ট গ্রুপ ওই সেগ্রিগেট জিএল, মানে যে জিএল কে সেগ্রিগেট করার জন্য অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েট করা হয়। হ্যাঁ, অ্যাকাউন্ট গ্রুপ বেসিক্যালি হচ্ছে যে অ্যাজ পার নেচার ডিফারেন্ট টাইপসের জিএলকে আলটিমেটলি গ্রুপ ওয়াইজ ডিফারেন্সিয়েট বা সেগ্রিগেট করার জন্য আমরা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করে থাকি, ঠিক আছে। অ্যাকাউন্ট গ্রুপের মেন ফাংশন কি, অ্যাকাউন্ট গ্রুপের কাজটা কি, এইটা ছাড়া আমি আগের দিন বলেছিলাম অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস, এটা মাথায়, এটা কন্ট্রোল মাস্টার আচ্ছা ডেটা আচ্ছা ফিল্ড ফিল্ড, এইটা কিন্তু অবশ্যই বলতে হবে, ঠিক আছে। এটা না বললে হবে না, কারণ কারণ কি, অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে জিএল ক্রিয়েট হচ্ছে, জিএল ক্রিয়েটের সময় জিএল অনেক মাস্টার ডেটা ফিল্ড আপনাকে ফিল আপ করতে হচ্ছে। তাহলে যেহেতু ওই জিএল এর ফিল্ডের আপলাইন হচ্ছে জিএল এবং জিএল এর আপলাইন হচ্ছে আপনার অ্যাকাউন্ট গ্রুপ, তাহলে আলটিমেট সে তার লোয়ার লেভেলকে কন্ট্রোল করছে। কি কন্ট্রোল না, ওই একটাই কন্ট্রোল যে রিকোয়ার্ড ডিসপ্লে অপশনাল আরে ডিসপ্লে, ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা। তাহলে অ্যাকাউন্ট গ্রুপ কনসেপশন হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট। পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট কী কাজ করে? ক্লিয়ার না, আরেকটু একটু ক্লিয়ার। পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট হচ্ছে এসএপিতে নিয়ম হচ্ছে যে যখন আমরা কোনো পার্টিকুলার মানে কী করবো ট্রানজ্যাকশান করব, সেই ট্রানজ্যাকশানটা আমাদের অলওয়েজ একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যেই করতে পারি, একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে আমরা করতে পারি, ঠিক আছে। সেই পার্টিকুলার পিরিয়ডটা কি না, পার্টিকুলার পিরিয়ডটা হচ্ছে বেসিক্যালি যে যখন আমরা আলটিমেটলি কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে বসে থাকবো, যেমন সেই দেখা গেলে এপ্রিল মাস, যদি আমাদের দেখা যায় এপ্রিল টু মার্চ হয়, ঠিক আছে, তাহলে আমরা এপ্রিল মাস মানে 1 নম্বর পিরিয়ড, তাহলে আমরা 1 নম্বর পিরিয়ডে এন্ট্রি করব, ঠিক আছে। আবার যদি 2 নম্বর হবে তখন 2 নম্বর পিরিয়ডে, তো এইরকমভাবে আমরা বেসিক্যালি এইটা করতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যখন আমরা সাধারণত এই কাজটা করব, ঠিক আছে, এপ্রিল মাস, ঠিক আছে, মে মাস, ঠিক আছে, এই কাজটা করব, তখন হচ্ছে আমাদেরকে মেনশন করতে হবে কোন পিরিয়ডে কাজটা করছি। এটা কিন্তু ভীষণ ভাইটাল, কোন পিরিয়ডে কাজটা করছি, এটা কিন্তু ভীষণ ভাইটাল। এই যে পিরিয়ডে যে কাজটা করব, সেই পিরিয়ডের ক্ষেত্রে আমাদের সাধারণত ওইটা আমাদের ওপেন করে রাখতে হবে। তাহলে আমাকে ওইটা যদি কোন পিরিয়ডে কাজটা করছি এইটা বলতে গেলে খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে আমাদের ওই জায়গা থেকে গিয়ে আমাদেরকে আলটিমেটলি মেইনলি আমাদেরকে ওপেন করে রাখতে হচ্ছে, কারণ কোন পিরিয়ডে একটা গিয়ে ওই পার্টিকুলার, প্রথমে আগে ওপেন ক্লোজের আগে আমাকে একটা পার্টিকুলার ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হচ্ছে, ঠিক আছে। এবং এই ভেরিয়েন্টটা ক্রিয়েট করার পর আমরা কি করছি, আমরা ওই পার্টিকুলার পিরিয়ডটাকে আমরা ওপেন করে রাখছি, ঠিক আছে।
তাহলে এই যে যে পার্টিকুলার পিরিয়ডটাকে আমরা ওপেন করে রাখছি, তাহলে এখানে হচ্ছে প্রথম কাজটা হচ্ছে ভেরিয়েন্টটাকে, পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টটাকে ক্রিয়েট করা। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টের মধ্যে গিয়ে আমাদের বেসিক্যালি কি বলবো, অ্যাসাইন করা কোম্পানি কোডের সঙ্গে। এবং থার্ড এবং ফাইনাল কাজ হচ্ছে ওই পার্টিকুলার পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টটাকে প্রত্যেক পিরিয়ডে ওপেন এবং ক্লোজ করা। এই ওপেন এবং ক্লোজের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপটা কি না, টাইপ অফ অ্যাকাউন্ট। কারণ আমরা জানি এসএপিতে যে কাজটা করে তাকে তার বাইরে অন্য কাজ করতে দেওয়া হয় না। তাহলে যে কাজটা করে তাকে যে তার বাইরে অন্য কাজ করতে দেওয়া হয় না, হবে না, তার জন্য তাকে সেই টাইপ অফ অ্যাকাউন্টস ভাগ করতে হচ্ছে এসএপিকে। সেই টাইপ অফ অ্যাকাউন্টসে সে কী করেছে না, ADKMS এই ব্যাপারটা সে আলটিমেট করেছে। এবং ঠিক আছে, ADKMS ব্যাপারটা করেছে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের তো এই মুহূর্তে ADKMS করা নেই, ঠিক আছে, সেই জন্য প্লাস সিম্বল দিয়ে এই কাজটা করা হয়েছে, ঠিক আছে, আমরা যাতে সব পিরিয়ড করে রাখতে পারি। হ্যাঁ, এই ADKMS এর মধ্যে মেটেরিয়ালস বাদ দিয়ে বাকি সমস্ত টাইপগুলো যে পিরিয়ডটা রানিং সেই পিরিয়ডেই খোলা থাকে। আর মেটেরিয়ালসের ক্ষেত্রে সাধারণত যে পিরিয়ডটা রানিং সেই পিরিয়ডটা তার আগের পিরিয়ড এবং তার পরের পিরিয়ড খোলা থাকে। কেন না, ওই কনসেপ্টটা আছে, আপনাকে বলেছিলাম যে একটা পিরিয়ডে হয়তো পারচেজ অর্ডার দেওয়া হচ্ছে, তার পরের পিরিয়ডে হয়তো মেটেরিয়ালস আসছে, তারপরে ইনভয়েস আসছে, এই জায়গাটা লিঙ্কিংটা করার জন্য এটা করা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, ঠিক আছে। তাহলে আমাদের আর বাকি রইল দুটো কনসেপ্ট, সেটা হচ্ছে টলারেন্স গ্রুপ। টলারেন্স গ্রুপ মানে কি, টলারেন্স ফর এমপ্লয়িজ, মানে একটা এমপ্লয়ি কত টাকা ম্যাক্সিমাম এন্ট্রি করতে পারবে তার ইউজার আইডিতে তার পারমিশনটা ক্রিয়েট করার জায়গা হচ্ছে টলারেন্স গ্রুপ। ইউজার একটা তার এন্ট্রিতে পার্টিকুলার কত টাকা ক্রিয়েট করতে পারবে তার আলটিমেটলি এটা ক্রিয়েট করার মানে মেনশন করার জায়গাটা হচ্ছে টলারেন্স ফর এমপ্লয়িজ, ঠিক আছে, ক্লিয়ার। আর হচ্ছে যে রিটেন আর্নিং অ্যাকাউন্ট, ঠিক আছে, লাস্ট এর ফাংশন কি, রিটেন আর্নিং অ্যাকাউন্ট হচ্ছে, এটা হচ্ছে আলটিমেটলি এটা একটা প্রফিট অ্যান্ড লস যে আমরা বার করি নর্মাল সিস্টেমে, সেই নর্মাল সিস্টেমে প্রফিট অ্যান্ড লসটাকে আমরা এখানে প্রফিট অ্যান্ড লস না বার করে এটাকে বলা হয় অল্টারনেটিভ পিএল অ্যাকাউন্ট, মানে এই রিটেন আর্নিং দিয়ে বার করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যদি আমাকে প্রফিট অ্যান্ড লস দিয়ে বার না করে রিটেন আর্নিং দিয়ে বার করতে হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে যে টোটাল প্রফিট অ্যান্ড লসের আন্ডারে যারা যারা রয়েছে তার ডেটাটাকে রিটেন আর্নিংয়ে নিয়ে আসতে হবে, তবে তো গিয়ে বেরোবে, ঠিক আছে। তো এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে রিটেনিং অ্যাকাউন্টটা হচ্ছে বেসিক্যালি পার্টিকুলার প্রফিট অ্যান্ড লসকে বার করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যখনই আপনি একটা পার্টিকুলার প্রফিট অ্যান্ড লসকে করতে যাবেন, তার আগে আমি বলি যখন জিএল ক্রিয়েট করতে যাবেন, জিএল ক্রিয়েট করতে গেলে যখন অ্যাকাউন্ট নাম্বার চাইবে তখন আপনাকে জিজ্ঞেস করবে অ্যাকাউন্ট গ্রুপ করার আগে যে অ্যাকাউন্ট গ্রুপ চুজ করার পরই এই জিএলটা কোথায় পড়বে, এটা কি প্রফিট অ্যান্ড লসের আন্ডারে হবে না ব্যালেন্স শিটের আন্ডারে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি মেন ভাগ থাকে, ঠিক আছে। তো এবার প্রফিট অ্যান্ড লসটা কি, প্রফিট অ্যান্ড লস ইটসেলফ একটা জিএল অ্যাকাউন্ট যেটা আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আন্ডারে খুলে থাকি, ঠিক আছে। আর ব্যালেন্স শিট হচ্ছে একটা স্টেটমেন্ট অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, ঠিক আছে। ব্যালেন্স শিট কিন্তু কোনো জিএল অ্যাকাউন্ট নয়,
ঠিক আছে? তো প্রফিট অ্যান্ড লস আলটিমেটলি যখন আপনি প্রফিট অ্যান্ড লসটাকে বেসিক্যালি মানে চুজ করতে যাবেন, তা আপনার তো সেই বেসটা তৈরি করা নেই, ঠিক আছে? না। আপনার রিটার্নিং তো তৈরি করা নেই, কারণ আপনার প্রফিট অ্যান্ড লস তো আলটিমেটলি, সেই জন্যে ও আপনাকে এরর দেবে। আপনি বলবেন না আমি তাহলে প্রফিট অ্যান্ড লসের জিএলটাই ক্রিয়েট করব। মেশিন কী করে জানবে যে আপনি কোন জিএল ক্রিয়েট করছেন? মেশিন কী করে বুঝবে? সেই জন্যে আমাদের রিটার্নিং ক্রিয়েট করার সময়তে একটা ফিকটিসাস জিএল নাম্বার অ্যাসাইন করে রাখতে হয়, ঠিক আছে? যে কোনো একটা নাম্বারকে অ্যাসাইন করে রাখতে হয় এক্স দিয়ে, যে কোনো একটা। তাহলে ওটা ওটা দিয়ে দেওয়া মানে কি? ওটা দিয়ে দেওয়া মানে ওই প্রফিট অ্যান্ড লসের যে বাটনটা ওটা অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে? ওটা অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, ইন ফিউচার যখন অরিজিনাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট জিএল ক্রিয়েট করা হবে, তখন যে ফিকটিসাস নাম্বারটা আপনি ওখানে দিয়েছিলেন সেটা মুছে দিয়ে ওই নাম্বারটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে টোটাল গ্লোবাল সেটিংস, ঠিক আছে? আমি আজকে এই অনেকটা টোটালটা মানে টোটালটা টোটাল মানে এ হচ্ছে পুরো মানে পুরো গ্লোবাল জিনিসটা হচ্ছে সেটিংস গ্লোবাল মানে সেটিংস। কি বলি? গ্লোবাল সেটিংস কাকে বলেন না, এরকম পুরো বললে হবে না। গ্লোবাল সেটিংস বললে এক কথায় অ্যান্সার দিতে হবে, সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড। হোয়াট ডু মিন বাই গ্লোবাল সেটিংস? গ্লোবাল সেটিংস মিন সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড। সেন্ট্রাল অবজেক্ট কেন? আজকে ফিসকাল ইয়ার না থাকলে আপনি কোম্পানি কোডে কাজ করতে পারবেন না, ফিল্ড স্ট্যাটাস না থাকলে জিএল ক্রিয়েট করতে পারবেন না, চার্ট অফ অ্যাকাউন্ট না থাকলে জিএল স্টোর করতে পারবেন না, অ্যাকাউন্ট গ্রুপ না থাকলে জিএল সেগ্রিগেট করতে পারবেন না, ঠিক আছে? পোস্টিং পিরিয়ড না থাকলে এন্ট্রি করতে পারবেন না, টলারেন্স গ্রুপ না থাকলে আপনি আপনাকে এন্ট্রি নেবেই না আপনার ইউজারে, রিটার্নিং না থাকলে আমরা জিএল। টলারেন্স তাহলে রিটার্নিং এই যে মানে কি এতগুলো জিনিস, মানে ওটা অ্যাক্টিভিটি এক্স্যাক্টলি এতগুলো জিনিস, সবকটা জিনিস যদি না থাকে তাহলে আপনার কোম্পানি কোডে কোনো কাজই হবে না, ঠিক আছে? তাহলে এই কটা জিনিসকে করতে পারলে তখন আপনি গিয়ে একটা কোম্পানি কোডের মধ্যে একটা জিএল পোস্ট ক্রিয়েট করে সেই জিএল দিয়ে কাজ, পোস্টিং কাজ শুরু করতে পারেন। সেই জন্য এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড, ঠিক আছে? ক্লিয়ার এইটুকুনি? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কি বলুন তো, এটা আপনার অডিওটা একটু পাঠিয়ে দেবেন, হ্যাঁ? আমি এটা আবার ইয়ে করবো, মানে একবার এটা যা যা আমি। মেশিনে করে নেবেন একবার, ঠিক আছে? কাল হ্যাঁ সে তো অবশ্যই। কালকে নেক্সট পার্ট করব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ওকে। নাহলে আমি একটা নতুন কোম্পানি কোড ক্রিয়েট করে, করে হ্যাঁ করে নিন, সেটা প্রসেস। করে নিন, হ্যাঁ করে নিন, ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে।